হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সেমিস্টার প্রিপারেশনের যে মডেল কোয়েশ্চেন পেপার 6 আছে, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, কোথা থেকে দেখছো, সেই জায়গার নাম, নিজের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তো এক থেকে আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে ওই টাকা 4 গুণ হবে কত বছরে? তাহলে n বছরে দ্বিগুণ হচ্ছে, 4 গুণ হবে কত বছরে সেটা বলতে হবে। আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমরা যে সূত্র জানি, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে ধরে নেব যে মনে করি m বছরে 4 গুণ হবে, এটা ধরে নিলাম। তো প্রথমে 3 গুণ হওয়ার ব্যাপারটা যে আছে, 3 গুণ হবে শুধু n বছরে দ্বিগুণ হওয়ার কথা বলা আছে। অর্থাৎ এই যে a সমান 2p হবে, 2p, তা p ইন্টু 1 প্লাস r বাই 100, এটা n বছর বলা আছে সেই জন্য n দিলাম। আর এর পরিমাণটা হচ্ছে 4p হবে, এটা আমি ধরেছি m বছরে হবে 4p। তাহলে এখান থেকে যদি লিখি আমরা যে pp কেটে দিলাম উভয় পক্ষ থেকে, তাহলে 1 প্লাস r বাই 100, এটা সমান 2 টু দি পাওয়ার n এখানে আছে, তাহলে এটা 1 বাই n হবে। আর এখান থেকে pp উভয় দিকে কেটে দিলাম, 1 প্লাস r বাই 100, এটা সমান 4 টু দি পাওয়ার 1 বাই m। তো 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 2 দুগুণ 4 টু দি পাওয়ার 1 বাই m সমান 2 টু দি পাওয়ার 2 1 2, 2 বাই m। তাহলে এই বাদিকটা সেম আছে, তাহলে এটা সমান লিখব। অতএব 2 টু দি পাওয়ার 1 বাই n সমান 2 টু দি পাওয়ার 2 বাই m। যেহেতু বেস এখানেও 2 এখানেও 2, এখানে বলা যায় যে 1 বাই n সমান 2 বাই m। আর এখানে বজ্রগুণ করলে পাই 1m সমান 2n। তাহলে উত্তর হবে এই 2n বছর। থ্রি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণে বীজদ্বয় p এবং q হলে 1 বাই p প্লাস 1 বাই q এর মান কত হবে? এখানে সমীকরণটা আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এর বীজদ্বয় p ও q, অতএব p প্লাস q সমান মাইনাস b বাই a, অর্থাৎ মাইনাস 8/3, ও বীজদ্বয়ের গুণফল অর্থাৎ pq সমান বীজদ্বয়ের গুণফল pq c বাই a, অর্থাৎ 2/3। অতএব 1 বাই p প্লাস 1 বাই q সমান p এবং q এর লসাগু pq, p দিয়ে ভাগ করলে pp কাটছে, q থাকছে, উপরে থাকছে q, প্লাস q দিয়ে ভাগ করলে q কেটে গিয়ে p থাকছে, p এককে p সমান উপরে তাহলে p প্লাস q পেলাম আর নিচে pq পেলাম। এখন p প্লাস q এর মান মাইনাস 8/3 আর pq এর মান 2/3 সমান মাইনাস 8/3 ইন্টু, এটা 2/3 আছে তাহলে 3/2 হবে, তাহলে এটার মান হলো -4। অতএব 1 বাই p প্লাস 1 বাই q এটা সমান -4। একটি বৃত্তের 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? তাহলে এখানে বৃত্ত এবং জ্যা এর ছবিটা এঁকে ফেলতে হবে।
তাহলে এটা মনে করলাম সেই বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এখানে যেহেতু কেন্দ্রে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে বা বৃত্তটির কেন্দ্রে সমকোণ তৈরি করেছে, আর আমাকে বের করতে হবে যে কেন্দ্র থেকে যেটির দূরত্ব। আমি এক কাজ করতে পারি, এইভাবে 4টি সমান ভাগে ভাগ করে নিতে পারি, নিয়ে এটা হচ্ছে সেই যেটা, এই কোণটা 90 ডিগ্রি, এবি হলো সেই জ্যা, বৃত্তের কেন্দ্র ও। এখন এই কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। তো এখানে 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, বৃত্তটির কেন্দ্র থেকে জ্যার লম্ব দূরত্ব কত? এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণ মিলে আর 90 ডিগ্রি, কারণ 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয়। এই বাহু এবং এই বাহু পরপর সমান আমরা জানি, তাহলে এই কোণ দুটো পরপর সমান, তাহলে এটাও 90 আর এটাও 90, না ভুল বললাম, এটা 90 ডিগ্রি, তাহলে এটা মিলে 90, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি। তো এখন এটা যদি 45 ডিগ্রি কোণ হয়, এটা লম্ব টেনেছি, তাহলে এটাও 45 ডিগ্রি, এই জায়গাটা 45 ডিগ্রি, এর নাম আচ্ছা এখানে পি নাম দিলাম, এর নাম হচ্ছে বিওপি, কোণ বিওপি সমান 45 ডিগ্রি। আর এই কোণটা ওবিপি, ওটাও কিন্তু 45 ডিগ্রি, তাহলে ও বিপি এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 45, এটাও 45, এটা 90, তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ ওবিপি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু মানে এখানে ওপি আর বিপি পরপর সমান, ওপি সমান বিপি, আর বিপি সমান আমরা জানি যে 18-র হাফ, জ্যার দৈর্ঘ্য 18, তার হাফ, এটা হলো 9 সেন্টিমিটার। এটা এটা 9 সেন্টিমিটার, এটাও 9, তাহলে এটা অতিভুজ, আমাকে এই 9, আচ্ছা এটা তো 9 হয়ে গেল, তাহলে এটাই তো চাইছিল যে কেন্দ্র থেকে ওই যে লম্ব দূরত্ব, তাহলে এটা 9 সেন্টিমিটার। থ্রি কস থিটা সমান 2 সাইন থিটা, টেন থিটা এর মান কত? থ্রি কস থিটা সমান 2 সাইন থিটা, তাহলে আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে উভয় পক্ষকে যদি কস থিটা দিয়ে ভাগ করি, তাহলে কি আসে দেখা যাক, 3 কস থিটা আছে, এখানে কস থিটা দিয়ে ভাগ করলাম, এদিকে তাই 2 সাইন থিটা আছে, তাকে ভাগ করলাম কস থিটা দিয়ে। তো এখানে 2 যেহেতু আছে, একটা 2ও দিয়ে দিলাম, অর্থাৎ 2 কস থিটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, সাইন বাই কস মানে টেন, আর এটা কস থিটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি 3/2 সমান সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এটা হলো টেন থিটা, তাহলে টেন থিটা সমান 3/2। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে? ব্যাসার্ধ বলা আছে আর একক। তো এখানে একটা অর্ধগোলক প্রথমে এঁকে নেব,
এটা একটা অর্ধগোলক আঁকলাম, এটা তার কেন্দ্র, এটা ব্যাসার্ধ আর। সর্ববৃহৎ শঙ্কু যেটা হবে সেটা তার শীর্ষ হবে এ পর্যন্ত, তাহলে যে শঙ্কু কেটে নেওয়া যাবে, শঙ্কুটা এরকম দেখতে, তার ব্যাসার্ধ হবে আর এবং উচ্চতাও হবে আর। তাহলে সর্ববৃহৎ যে শঙ্কু পাওয়া যাবে তার ব্যাসার্ধ আর একক, ও উচ্চতা আর একক। অতএব আয়তন বা ঘনফল আয়তনের সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 লিখব, পাই আর স্কয়ার দেব, এবং এইচ এর মান সেটাও কিন্তু আর, তাহলে এটা সমান হলো 1/3 পাই আর কিউব ঘন একক। কিছু শিশুর বয়স বছরে এখানে দেওয়া আছে, তাদের মধ্যমা কত হবে। তাহলে এখানে দেখো মধ্যমা আমরা কোনো কিছু হিসাব না করে জাস্ট এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে বলতে পারি। যেমন 4 প্রথমে আছে, তারপর এটা আছে 5, 4 5, তারপরে 6, 4 5 6, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 18, তারপরে 20। অর্থাৎ মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মধ্যমা। এদিক থেকে 3টে বাদ দিলাম, এদিক থেকে 3টে বাদ দিলাম, থাকছে 9 এবং 10। তাহলে মধ্যমা সমান 9 এবং 10 যোগ করে 2 দিয়ে ভাগ। যদি একটা সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটা হতো, বাট 9 আর 10 দুটো সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে 19/2, তাহলে 9.5, এটা মধ্যমা 9.5। 500 টাকা 12 মাস খাটলে 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান। তো এখানে 500 × 12 সমান 2000 × x, x এর মান বের করতে হবে আমাকে। তো এখানে লিখলাম বা x সমান 500 × 12, তাকে ভাগ করব 2000 দিয়ে, সমান 3 মাস। দুই জায়গায় আছে, যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তবে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে। এখানে ওই যৌগিক ভেদ, যৌগিক ভেদে আছে। ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র ও এবং কোণ বিএসি সমান 116 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত?
কোণ বিএসি এর পরিমাপ কত? অন্তঃকেন্দ্র বলতে অন্তবৃত্তের কেন্দ্রকে বোঝায়। তো ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আমরা আঁকবো এখানে। এ বি সি এর অন্তবৃত্তের কেন্দ্র অর্থাৎ অন্তঃকেন্দ্র এটা, এটা আছে ও। কোণ বিওসি, কোণ বিওসি এটা 116 ডিগ্রি। আর কোণ বিএসি এর পরিমাপ বের করতে হবে, বিএসি এটা। তাহলে আমরা যখন অন্তবৃত্ত আঁকি, নিশ্চয়ই তোমাদের জানা আছে যে অন্তবৃত্ত আঁকার সময় কি করি, এই কোণের সমদ্বিখণ্ডিত করি, এই কোণের সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করে সেটা হয় অন্তবৃত্তের কেন্দ্র। তাহলে অ্যাকচুয়ালি এই ওবিটা হলো এ বি সি, অর্থাৎ এই কোণটা সমদ্বিখণ্ডক, আর ওসিটা হলো এই কোণটা সমদ্বিখণ্ডক। সেই জন্য আমরা বলতে পারবো যে এইটা সমান এটা, আবার এটা সমান এটা। তাহলে আমাকে কোণ বিএসি বের করতে হবে। তো আমি কোণ বিএসি থেকে স্টার্ট করি। কোণ বিএসি, দেখো এবিসি ত্রিভুজের তিনখানা কোণ, একটা দুটো তিনটে, তিনটি কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে জাস্ট এই কোণটা হবে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বিয়োগ করব। তাহলে সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা, এর নাম বি এবিসি, আর তার থেকে বিয়োগ করব কোণ এসিবি। তাহলে 180 ডিগ্রি থেকে কোণ এবিসি এবং এসিবি বিয়োগ করতে হবে, সমান 180 ডিগ্রি। এবার কোণ এবিসি, এই কোণটা অ্যাকচুয়ালি এই কোণটা ডবল বা পুরো কোণটা হাফ এটা। তো এবিসি এর জায়গাতে আমরা 2, এটার যেহেতু ডবল, এই পুরো কোণটা এর ডবল, তাহলে ওবিসি এর ডবল লিখতে পারি, মাইনাস 2 ইন্টু কোণ ওবিসি মাইনাস, এবার এসিবিটা হচ্ছে এসিবি, এটা এই কোণটার ডবল, এই কোণটার ডবল, অর্থাৎ 2 ইন্টু কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 2 কমন নিলাম, কমন নিলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 2। ওবিসি আর ওসিবি কোণের যোগফল কত হবে সেটা ছবি থেকে একবার বোঝার চেষ্টা করি। ওবিসি আর ওসিবি, ওবিসি এটা, ওসিবি এটা, তাহলে এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হবে আমরা জানি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করব। তাহলে এটার জায়গাতে 180 ডিগ্রি থেকে বিয়োগ করব কোণ, এই কোণটা ও বিওসি, সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি মাইনাস বিওসি, বিওসি এটা 116 ডিগ্রি, টু ইন্টু 180 থেকে 116 বিয়োগ করি, 4 হাতে 1 2 6, আট আর 2 দিলে 7 1 3, 3 আর 5, তাহলে এটা হলো 52 ডিগ্রি। তারপরে এর মান বের করতে হবে। এখানে আছে 4/6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচে সেক 1/sec মানে কস, এটা 4 কস স্কোয়ার থিটা আর 1/1
1 প্লাস কট স্কয়ার থিটা এর মান হচ্ছে কোসেক স্কয়ার থিটা, এটা সমান কোসেক স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা সমান 4 কস স্কয়ার থিটা প্লাস 1 বাই কোসেক আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা। তাহলে 3 এবং তিনটে সাইন স্কয়ার থিটা আর এখানে একটা আছে, তাহলে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 কস স্কয়ার থিটা, 4 কমন নিলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যার মান 1, 4 ইন্টু এটার মান 1, তাহলে এটা সমান 4। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ হলে শীর্ষকোণের মান কত? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তাহলে ছবিটা আঁকলে অঙ্কটা সোজা হবে। তাহলে এটা এর উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r, তো এখানে বলা আছে কি উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ, h সমান r √3 এটা। তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই এবিসি, এই কোণটা বের আমার দরকার টোটাল কোণটা, বাট এক সাইড বের করলে পুরো কোণটা তার ডবল হবে। তাহলে এই কোণটা যদি থিটা ধরি, তো এটা যদি থিটা ধরি, এটা ভূমি আর এটা লম্ব, তো মনে করি এখানে ধরে নিই, মনে করি শীর্ষকোণের বা শীর্ষকোণ লিখে অর্ধ শীর্ষকোণ, সমান থিটা। অতএব ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি আমরা জানি, ছবিতে লম্ব এবিসি আর ভূমি এবি, তাহলে বিসি এর মান আর, এটা হচ্ছে এইচ, আর বাই এইচ সমান 3r না r√3 সমান 1/√3, আর এটা হলো ট্যান 30 ডিগ্রি, ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি, অতএব থিটা সমান থিটা সমান 30 ডিগ্রি, অতএব শীর্ষকোণ, এটা ছিল অর্ধ শীর্ষকোণ, 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময়ে সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য এখানে সমান, তাহলে সমান হয়। এরপরে সত্য বা মিথ্যা লিখতে হবে। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে, আসল এবং শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। তো এটা সত্য নাকি মিথ্যা বলতে হবে। তো আমরা জানি মোট সুদ আয় সমান পি আর টি বাই 100, তাহলে টি যেহেতু ওপরে আছে তাহলে আই সমানুপাতিক টি,
তাহলে কি মোট সুদ সময়ের সঙ্গে এটা সমানুপাতি, এখানে ব্যস্ত অনুপাতে লেখা আছে, সুতরাং এটা মিথ্যা। কোনো অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত সর্বদা 1:1 হবে, হ্যাঁ এটা সত্য। বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, এটাও সত্য। বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সবসময় সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়। আর cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি এরকম যেতে যেতে cos 90 ডিগ্রি এর মান 1 হবে, এটা মিথ্যা। কারণ বলছি এটা মিথ্যা, কারণ এটা 1 হবে না, এটা মান 0 হবে। কেন কি cos 90 ডিগ্রি মান 0, তাহলে এই এত বড় সংখ্যার সাথে যদি আমরা 0 গুণ করি সেটাও 0 হয়ে যাবে। cos 90 ডিগ্রি মান 0 বলে এই টোটাল রাশিমালাটা যেহেতু 0-এর সাথে গুণ হচ্ছে, তাই এটা 0 হওয়ার কথা, 1 নয়। কোনো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হবে। তো 2 একক হবে কিনা সেটা আমরা হিসাব করে দেখব। তাহলে কোনো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিই। তাই লিখব মনে করি অর্ধগোলকের মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান r একক, ব্যাসার্ধ সমান r একক ধরলাম। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই r স্কয়ার। এটা সমান দেওয়া আছে 48 পাই বা r স্কয়ার সমান 48 পাই বাই 3 পাই, পাই পাই কেটে দিলাম, 3 × 48 16, তাহলে বা আচ্ছা সমান 16 লিখি। 16 বলতে আমরা 4-এর স্কোয়ার বুঝি, তাহলে r সমান 4, তাহলে ব্যাসার্ধ বেরোলো 4 একক। তাহলে এখানে 2 একক দেওয়া আছে, প্রশ্নে 2 একক দেওয়া আছে, এটা মিথ্যা। ওজাইব সর্বদা সরলরেখা হবে, এটাও মিথ্যা, কারণ ওজাইব বেশিরভাগ সময় এটা বক্ররেখা হয়। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। বার্ষিক 7.12% হার সুদে 1820 টাকার 9 অক্টোবর 1978 থেকে 21 ডিসেম্বর 1978 পর্যন্ত সরল সুদ নির্ণয় করো। তাহলে এখানে এই 9 অক্টোবর 1820 থেকে 1978-এর 31 ডিসেম্বর পর্যন্ত মোট কতদিন হচ্ছে? না, 9 অক্টোবর 1978 থেকে 21 অক্টোবর 1978 পর্যন্ত মোট কতদিন হচ্ছে সেই দিন সংখ্যাটা হিসাব করতে হবে। তাহলে আগে দেখে নিতে হবে যে এখানে যেহেতু 9 অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আচ্ছা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে অক্টোবর আছে, নভেম্বর আছে, ডিসেম্বর আছে, তাহলে মোট কতদিন সেই দিন সংখ্যাটা আগে বের করে নিতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখে নিই। আমরা I সমান PR/T বাই 100 এই সূত্রে ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে এখানে কি কি তথ্য দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে। তাহলে লিখব এখানে I হচ্ছে সুদের পরিমাণ, এই সুদের পরিমাণ বের করতে হবে। সুদের পরিমাণ I সমান প্রশ্ন চিহ্ন, তারপরে আছে আসল মানে P, আসল ব্র্যাকেটে P এর মান 1820 টাকা
তারপরে আর সুদের হার ব্র্যাকেটে আর, এটা সমান আছে 7.1/2%, 7 × 14 সমান 15/2%। এরপরে মোট সময়, তাহলে সময় হিসাবটা করতে হবে। মোট সময় যেটাকে টি দিয়ে লেখা হয়, টি, এটা সমান 1978 9 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর থেকে 9 অক্টোবর থেকে, ভুল বললাম, এটা 9 অক্টোবর থেকে 1978 31 ডিসেম্বর। না, 21 ডিসেম্বর, 21। তারপর যতদিন বেরোবে তাকে 365 দিয়ে ভাগ, কারণ বছরে আছে সময়টা। তাহলে 9 অক্টোবর, অক্টোবর 31 মাস, তাহলে 9 থেকে 31 কতদিন হচ্ছে দেখতে হবে। তাহলে 9, 10, 11, 12, 13, আচ্ছা 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, অর্থাৎ 23 দিন হচ্ছে, 23 দিন। তারপরে নভেম্বর মাস আছে অক্টোবরের পরে, নভেম্বর মাসটা 30 মাস, 30 প্লাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 21 দিন, 21/365 সমান, এটা কিন্তু অবশ্য বছরে, সমান 103, এটা 4 হলো, 2, 3, 4, 5, 6, 7, এটা 74/365। তাহলে অতএব আই সমান PR/T/100 সমান পি এর মান 1820, আর এর মান 15/2, আর টি এর মান 74/365 বাই দিয়ে 100, 1820 ইন্টু 15 ইন্টু 74, নিচে হবে 100 ইন্টু, এটা 15, 2 ছিল 2, এটা 365। আচ্ছা, তাহলে এই সময়টা 9 অক্টোবর, অক্টোবরটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 31 মাস। তাহলে আমি 9 তারিখ থেকে যদি 9 তারিখ থেকে 31 পর্যন্ত ধরি, 9, 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা, এটা 22 দিন ধরতে হবে, 9 তারিখটা ধরবো না। তাহলে 22 হলো, আর এটা হয়ে গেল 73। তাহলে এখানে বসাবো 73, এখানে বসাবো 73, তো 73 দিয়ে, না 73কে 5 দিয়ে গুণ করে দেখি, 3 5 15, 5 হাতে 1, 5 হাতে 35, 1 36, তাহলে 73 এবং 365 কেটে 5 হচ্ছে, 5 এবং 15, 3 5 15, 3, তারপরে 2 দিয়ে 18, 20, তাহলে 9, 1, 0, 910, 2 দিয়ে কাটাকুটি করলে, আর এখানে 100 আছে, তাহলে 10 দিয়ে কাটলে 10 10কে 100, এটা 91 10কে 110। তো সুদের পরিমাণ হবে 910, আর 91 এবং 3, 3 1কে 3, 3 নং 27, সমান 87.30 টাকা।
দুই জায়গায় আছে 3 ব্যক্তির মূলধন অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে মূলধনের যে অনুপাত এটাই হচ্ছে লাভের অনুপাত। সুতরাং আমরা লাভকে ধরতে পারি যে না এখানে লাভকে ধরতে পারি 4x 7x এবং 9x। তাহলে মোট x দিয়ে যে লাভ বেরোবে সেটা 100-র সাথে সমান লিখব, লিখে x এর মান বের করব, করলে কার কত লাভ হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে 3 ব্যক্তির লাভ ধরে নিই। তাহলে লিখব কি, মনে করি 3 ব্যক্তির লাভ যথাক্রমে 4x টাকা, 7x টাকা ও 9x টাকা। অতএব মোট লাভ, না এখানে আছে কি, এখানে আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে লিখব প্রশ্নানুসারে এখানে প্রথম ব্যক্তির লাভ আছে 4x আর তৃতীয় ব্যক্তির 9x। তাহলে এই 4xটা 9x এর চেয়ে 100 টাকা কম, 9x মাইনাস 4x এটা সমান 100 বা 5x সমান 100 বা x সমান 100/5। তাহলে x এর মান বেরিয়েছে 20। তো এখানে দ্বিতীয় ব্যক্তির লাভ 7x টাকা ছিল, অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ সমান 7x টাকা সমান 7 × 20 টাকা, 7 × 14 অর্থাৎ 140 টাকা। x² + bx + 12 = 0, x² - bx + q = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ বীজ 2 হলে q এর মান নির্ণয় করো। তো সমীকরণটা হচ্ছে x² + bx + 12 = 0, এটা এক নম্বর নাম দিলাম। আর একটা আছে x² - bx + q = 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে একটি সাধারণ বীজ 2 আছে, তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, তাহলে 2 বসিয়ে b এর মান পাবো। অতএব x² + bx + 12 = 0, যেখানে ব্র্যাকেটে বসবে 2, 2 × 2 = 4 + 2b + 12 = 0, 4 এবং 12 মিলে হলো 16 + 2b = 0 বা 2b সমান -16 বা b সমান -16/2, তাহলে এটা হলো -8। তাহলে b এর মান পেলাম -8। এখন এই যে 2 নম্বর সমীকরণের একটি বীজ 2, একটি বীজ 2, তাহলে অতএব x² তাহলে 2 দিলাম -bx
বি এর মান এখানে -8, তাহলে মাইনাস বি এক্সের জায়গাতে 2 বসালাম, প্লাস কিউ সমান 0, 2 দুগুণ 4, মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণ 16, প্লাস কিউ সমান 0, বা 20 প্লাস কিউ সমান 0, বা কিউ সমান -20। টু ইস টু 5 অনুপাতের পদ দুটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 6:11 হবে? তাহলে আমি ধরে নেব যে x যোগ করতে হবে। মনে করি x যোগ করতে হবে। অতএব এটা ছিল 2 প্লাস এক্স ইজ টু 5 প্লাস এক্স, এটা সমান লিখব 6:11, কারণ প্রশ্ন বলা আছে যে অনুপাতটি 6:11 হবে, কত যোগ করলে সেটা দেখাও। তো এখান থেকে বলতে পারি 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11, 11 দুগুণ 22 প্লাস 2x সমান 5 ছক 30 প্লাস 6x, 2x মাইনাস 6x সমান 30 মাইনাস 22। আচ্ছা, এই গুণটা ভুল হয়েছে, এটা 11 দুগুণ 22 আর এখানে 11x হবে, 2x নয়, এটা 11x। তো এখানে 11x থেকে 6x বিয়োগ করলে পাচ্ছি 5x, সমান 30 থেকে 22 বিয়োগ করলে 8, বা x সমান 8/5। তাহলে লিখবো অতএব 8/5 যোগ করতে হবে। পাঁচে আছে একটি বৃত্তে এবি ও সিডি যে দুটি পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এই এক্স সমান সি এক্স হলে দেখাও যে এসি সমান্তরাল বিডি। তো প্রথমে একটা যে কোনো ধরনের বা যে কোনো মাপের বৃত্ত এঁকে নিতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, এটা একটা যে, এর নাম এবি। তাহলে এখানে সিডি যেটা এমনভাবে আঁকবো যেন এ এক্স সমান সি এক্স হয়। এবিসিডি ছেদ করেছে এক্স বিন্দুতে, তাহলে এর এ এক্স সমান সি এক্স, এটা আর এটা সমান বলা আছে। এখন এবি এসি সমান্তরাল বিডি প্রমাণ করতে হবে। এসি এবং বিডি পরস্পর সমান্তরাল সেটা প্রমাণ করতে হবে। এখানে আছে এ এক্স
সমান CX, AX আর CX সমান এখন AXC ত্রিভুজের এই ত্রিভুজের এই কোণ পরপর সমান, এই কোণের নাম XAC সমান XCA, এই কোণ আর এই কোণ পরপর সমান। আবার এই কোণটা এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, তাহলে এই দুটো কোণের মান সমান হবে। আবার কোণ ACD বা ACD কে আমরা অন্যভাবে লিখতে পারি ACX বা XCA, এই কোণটা সমান এই কোণটা, এর নাম DB না ABD। তাহলে এখন পেলাম কি, এই কোণটা সমান, একটু আগে বললাম এই কোণটা সমান। তাহলে অতএব আমরা বলতে পারি যে এই দুটো কোণ যেহেতু সমান, এটা সমান, তাহলে এটা সমান, এর নাম XAC সমান কোণ এটা, এই কোণটা XAC সমান এই কোণটা, এর নাম ABD। তাহলে AC এবং BD সমান, AC এবং BD সরলরেখার, AC ও BD সরলরেখার AC ভেদক, না এখানে AB ভেদক, অতএব না ভেদক এবং কোণ এটা, এর নাম XAC সমান একান্তর কোণ XBD। তাহলে এই দুটো সমান বলে AC সমান্তরাল BD। তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত। আচ্ছা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে E বিন্দুতে ছেদ করেছে। CAD সমান 40 ডিগ্রি, ACD সমান 25 ডিগ্রি হলে AEB এর মান কত? AB ব্যাস, তারপরে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ AB ব্যাস, ACBD কর্ণ, এটা AC কর্ণ আর এটা BD কর্ণ, পরস্পরকে ছেদ করেছে E বিন্দুতে। কোণ CAD 40 ডিগ্রি, কোণ CAD 40 ডিগ্রি, ACD 25 ডিগ্রি। ACD এই কোণটা আর এটা দেওয়া আছে। এখন AEB এর মান কত?
এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখানে যে কোণগুলো দেওয়া আছে সব কোণের প্রয়োজন হবে না। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজ এর এই বাহুকে এই বাড়ানো হয়েছে, তাহলে এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান হবে, এই কোণ আর এই কোণ। এটা অ্যাকচুয়ালি দিস প্লাস দিস। এখন দেখো, এখন এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা সমকোণ হবে, এটা 90 ডিগ্রি, আর এই কোণটা আর এই কোণটা এটা একই বৃত্তচাপের উপর অবস্থিত, এটা আর এটা। তাহলে এটা 40 মানে এটাও 40 ডিগ্রি, 90 এবং 40 130 ডিগ্রি, এটার মান 130 ডিগ্রি। তাহলে একে বলবো ত্রিভুজ BCE। এর সিই বাহুকে এ পর্যন্ত বাড়ানো হয়েছে। অতএব বহিস্থ কোণ AEB সমান এই কোণটা অর্থাৎ ACB প্লাস এই কোণটা, এর নাম ABC। ACB এটা 90 ডিগ্রি কোণ, ABC AB না, এই কোণটা এটার নাম তো ABC নয়, এটা ছিল ACB, আর এই কোণটা ছিল, আচ্ছা এটা ACB না বলে ECBও বলতে পারি, কিন্তু এটা ACB না বলে ECBও বলতে পারি। তাহলে ECB আর EBC কোণ EBC এটা পেলাম। তাহলে ECB এটা 90 ডিগ্রি, আর EBC এটা এই 40 ডিগ্রি সমান, CAD সমান 90 ডিগ্রি প্লাস এটা 40 ডিগ্রি, আর যোগফল হলো 130 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। এবার ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি, BD লম্ব AC, AD সমান 4 সেমি, CD সমান 16 সেমি হলে BD ও AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ABC ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই কোণটা 90 ডিগ্রি, এই লম্ব। BD এসির ওপর লম্ব, এসির ওপরে, তাহলে BD লম্ব টানা যাক। AD সমান 4 সেন্টিমিটার, CD সমান 16, তবে BD সমান কত আর AB সমান কত? তাহলে এখানে তিনখানা ত্রিভুজ আছে, একটা ABC, আর একটা ABD, আর একটা BCD। তাহলে এই তিনখানা ত্রিভুজ প্রত্যেকের সাথে সদৃশকোণী, সুতরাং প্রত্যেকটা ত্রিভুজের অনুরূপ বাহু, প্রত্যেক দুটো করে ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এখন আমাকে BDর মান বের করতে হবে, অর্থাৎ এটা। তাহলে এটা দেখো, এটা এই ছোট ত্রিভুজের অংশ, আবার এটা এই মাঝারি ত্রিভুজের অংশ।
তো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি থেকে পাই, তাহলে কি পাই দেখে নাও। এখানে আমাকে বিডি বের করতে হবে, তাহলে বিডি বাই ডিসি বা সিডি, বিডি বাই সিডি কি হলো, এই ছোট ত্রিভুজটার লম্ব আর ভূমি এই বড় ত্রিভুজটার লম্ব আর ভূমির সাথে সমান হবে। লম্ব হচ্ছে এডি আর ভূমি বিডি, তাহলে পাই বা বিডি স্কোয়ার, বিডি বিডি গুণ করছে বিডি স্কোয়ার সমান সিডি ইন্টু এডি, বিডি স্কোয়ার সমান সিডি এর মান এখানে 16 আছে আর এডি এর মান এখানে 4 আছে, তাহলে 4 × 16 = 64, অতএব বিডি সমান √64, অর্থাৎ এটা 8। বিডি এর মান কিন্তু 8 সেন্টিমিটার বেরিয়ে গেল। এরপরে আসি এবি। এটা যদি আমি এই মাঝারি ত্রিভুজটা ধরি, এটা হলো অতিভুজ, তাহলে এর মান বের করতে হবে। আর এখানে এডির মান আমরা জানি, এর অতিভুজ অর্থাৎ এবি বাই এডি, অতিভুজ বাই লম্ব সমান এই যে ছোট ত্রিভুজটা আছে না, এর বিসি হচ্ছে অতিভুজ আর এটা লম্ব বিডি। তাহলে এবার নেব ত্রিভুজ এ বিসি আর এ বিডি। এবিসি আর এবিডি, এর দেখো এবিসি ত্রিভুজের এটা মাঝারি বাহু বা লম্ব বাই এটা অতিভুজ লম্ব আর এটা অতিভুজ। আচ্ছা, তাহলে এবিডি আর এবিসি ত্রিভুজটা নেব না, আমি বিসিডি ত্রিভুজ নেব। তাহলে এর এবি, এই যে মাঝারি ত্রিভুজ এর এবি নিলাম, এখানে এবি দিলাম, আর এখানে নেব এডি। এবি হলো অতিভুজ, এডি হলো লম্ব। ছোট ত্রিভুজটার অতিভুজ, আচ্ছা এটা অতিভুজ বাই লম্ব, যদি বড় ত্রিভুজটা নিই অতিভুজ বাই, আচ্ছা এখানে তাহলে বড় ত্রিভুজটা নিতে হবে এবিসি, তাহলে অতিভুজ বাই লম্ব, বড় ত্রিভুজের অতিভুজ এসি বাই লম্ব, লম্ব এখানে বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি। তাহলে পাই এবি আর এবি, এবি স্কোয়ার সমান এসি, এই এডি আর এসি। এখানে এডি এ থেকে ডি পর্যন্ত, এডি দেওয়া আছে 4 আর এসি এ থেকে সি পর্যন্ত, এটা এডি আর সিডির সমান, এডি আর সিডি যোগফলের সমান, তো সমান 4 ইন্টু এডি আর সিডি, এডি 4 সিডি 16 সমান 4 ইন্টু 20,
অতএব এবি সমান, আচ্ছা এটা স্কোয়ার ছিল, তাহলে এখানে রুট দিয়ে দেবো, 4 4 20, এখানে 80 হচ্ছে, রুট 80 সেন্টিমিটার। 40 দুগুণ 80, 20 দুগুণ 40, 10 দুগুণ 20, 5 দুগুণ 10 সমান 1 2 3 4, 4টে 2 এর জন্য দুটো 2 হবে, রুট 5 সমান 4 রুট 5 একক। তাহলে বিডি যেটা বিডি বেরিয়েছে 8 সেন্টিমিটার এবং এবি বেরিয়েছে 4 রুট 5 সেন্টিমিটার। আচ্ছা এরপরে এটা সমান 2 আছে, এর মান বের করতে হবে। সাইন থিটা কোসেক থিটা এটা সমান 2 রয়েছে। সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা, না 1 বাই সাইন থিটা সমান 2। তো এখান থেকে পাই উভয় পক্ষকে সাইন থিটা দিয়ে গুণ করব, তাহলে সাইন থিটা দিয়ে গুণ করছি, সাইন থিটা প্লাস 1 বাই সাইন থিটা 2 ইন্টু সাইন থিটা, তাহলে উভয় পক্ষকে সাইন থিটা দিয়ে গুণ করেছি, তাহলে এটা সাইন স্কয়ার থিটা কেটে গেলে 1, সাইন স্কয়ার আলফা মানে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1, এটা সমান 0। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রের আকারে সাজাতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে বি এর জায়গাতে 1 আছে, তাহলে 1 এর স্কোয়ার, বি সমান 1 পেলাম। সাইন থিটা তার হোল স্কোয়ার এখানে লিখলে আমরা সাইন স্কোয়ার থিটা পাই, তাহলে এ সমান সাইন থিটা, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বেরোলো। অতএব সাইন টু দি পাওয়ার 2022 থিটা মাইনাস কস টু দি পাওয়ার সাইন থিটা মান 1, 1 টু দি পাওয়ার 2022, এটা 1ই হবে কারণ 2022 খানে পরপর গুণ করলে 1 হয়। কস স্কয়ার আর এখানে স্কয়ার দিলাম, তাহলে এর হাফ লিখলেই চলবে, অর্থাৎ 1011, এটা 1 মাইনাস 1 মাইনাস
সাইন থিটার মান 1, এটা হলো 0 সমান 1। 9 আছে 9 মিটার উচ্চ একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত হবে? 9 মিটার উচ্চ খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার। তো এটা মনে করলাম খুঁটি, এটা তার ছায়ার দৈর্ঘ্য, সূর্যের উন্নতি কোণ বের করতে হবে। এ বি সি, এটা হলো সূর্যের উন্নতি কোণ, এটা থিটা মনে করলাম। খুঁটি 9 মিটার, ছায়ার দৈর্ঘ্য 3√3 মিটার। তাহলে এখানে ধরা যাক এ বি খুঁটির ছায়ার দৈর্ঘ্য বিসি, অতএব এবি বাই বিসি সমান টেন থিটা, কারণ লম্ব বাই ভূমি, বা এবি এর মান 9, বিসি এর মান 3√3 সমান টেন থিটা, বা টেন থিটা সমান 3/√3। আমরা 3-এর জায়গাতে 2খানা √3 লিখতে পারি আর নিচে 1খানা √3, তাহলে সমান √3 সমান টেন 60 ডিগ্রি। টেন থিটা সমান টেন 60 ডিগ্রি হলে আমরা লিখতে পারি, বা থিটা সমান 60 ডিগ্রি, অতএব সূর্যের উন্নতি কোণ উন্নতি কোণ সমান 60 ডিগ্রি। একটি ঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা x, স্থল সংখ্যা y এবং প্রান্তরেখার সংখ্যা z হলে 3x + 4y - 4z এর মান কত হবে? তো এখানে ঘনকের শীর্ষবিন্দু আমরা জানি 8টা থাকে, এখানে x আছে, তাহলে এখানে x সমান 8, তল সংখ্যা y এটা হবে 6, এবং প্রান্তরেখার সংখ্যা z এটা হবে 12। অতএব 3x + 4y - 4z সমান 3x এর মান বসাবো, +4y এর মান বসাবো, -4z এর মান বসাবো। x এর মান 8, y এর মান 6, z এর মান 12। 3 × 8 = 24, 4 × 6 = 24, 4 × 12 = 48। 3 × 8 = 24, 4 × 6 = 24, 4 × 12 = 48। তাহলে এটা সমান হলো 24 + 24 অর্থাৎ 48 - 48, তাহলে সমান 0। অতএব 3x + 4y - 4z এটা সমান 0। এরপরে 11 দাগে আছে একটি শঙ্কু একটি চোঙের ব্যাসার্ধ সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধ সমান, তাহলে উভয়ের ব্যাসার্ধ r ধরে নেব।
মনে করি শঙ্কু ও চোঙ উভয়ের ব্যাসার্ধ আর একক। শঙ্কু ও চোঙ উভয়ের ব্যাসার্ধ আর একক এবং শঙ্কুর উচ্চতা 2h একক ও চোঙের উচ্চতা h একক। আচ্ছা, তো এখানে শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ সমান, কিন্তু শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ। শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত ইহাদের আয়তনের অনুপাত শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ। এই সূত্র। এখন শঙ্কুর বেলাতে এইচটা এইচ না, এইচটা 2h, চোঙের বেলাতে এইচটা এইচ। ঠিক আছে, তাহলে এদের অনুপাত অর্থাৎ এখানে h2 দিলাম সমান, তাহলে এটা 2/3 পাই আর স্কয়ার এইচ, আর চোঙের ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ পাই আর স্কয়ার দিয়ে ভাগ করে দিলাম, 2/3:1। যেহেতু নিচে 3 আছে তাহলে উভয় পদকে 3 দিয়ে গুণ করব, 2/3 × 3 1 × 3। আচ্ছা, 3 কেটে দিলাম, তাহলে এটা সমান 2:3। পরবর্তী আছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান কত? মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা জানি যে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাদের মধ্যমা বা মধ্যবর্তী সংখ্যা বের করতে গেলে আমরা কি করি? আমরা +1 করে /2 করি। তো 2n+1 এটা একটা বিজোড় সংখ্যা, কারণ 2n এটা দিয়ে জোড় সংখ্যা বোঝায়, +1 করলে সেটা বিজোড় সংখ্যা হয়ে গেল। তাহলে 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা সমান 2n+1, এটা বিজোড় সংখ্যা, তাহলে তাকে +1 করে আমরা /2 করি, এটা হচ্ছে এর মধ্যবর্তী সংখ্যা। তো তাহলে এটা সমান হচ্ছে 2n+2/2 সমান 2 কমন নিলে n+1/2 সমান n+1 পেলাম। তাহলে প্রশ্নে বলা আছে এই মধ্যবর্তী সংখ্যাটি অর্থাৎ n+1, এই মধ্যবর্তী সংখ্যাটি আছে n+103/3। এখান থেকে বজ্রগুণ করে পাই 3 দিয়ে n+1 কে গুণ করলে 3n + 3 = n+103। 3n - n সমান 103 - 3,
2n সমান 100, n সমান 100/2 সমান 50, অতএব n এর মান 50। তাহলে এটা হলো এই 4-এর 12 পর্যন্ত। এরপরে 5 দাগ আছে, তো 5 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো আমি পার্ট 2 ভিডিওতে করব। পার্ট 1 ভিডিওটি এই পর্যন্ত। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।